দর্শক আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টরস অন কলে। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই বিশেষ আয়োজন। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে আছি আমি ডাক্তার সিদ্রা ইকবাল। আমাদের সাথে এই আয়োজনে থাকছেন দেশ বর্ণনা এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানে দক্ষ চিকিৎসকরা। আজ আমাদের আলোচনার বিষয় ওজন নিয়ন্ত্রণে করণীয়। অতিরিক্ত ওজন শরীরের জন্য মোটেও ভালো না। অতিরিক্ত ওজনের ফলে শরীরে বাঁধে নানা রকমের রোগ। তাই সুস্থ থাকতে নিয়ন্ত্রণে রাখতে হবে ওজন। আবার হঠাৎ ওজন কমে গেলেও নানা রকমের ঝুঁকি থাকতে পারে। তাই এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজ আমরা আলোচনা করব এবং আলোচনার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে আছেন লাইফস্টাইল বিশেষজ্ঞ ডাক্তার মনিরুজ্জামান, কোঅর্ডিনেটর কোয়ান্টাম হার্ট ক্লাব। ডাক্তার মনিরুজ্জামান, স্বাগত জানাচ্ছি আপনাকে ডক্টরস অন কলে। আপনাকে ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলছি, ওজন। এবং আমরা জানি ওজন বেড়ে যাও এবং ওজন কমে যাও দুটোই কিন্তু হচ্ছে বিপজ্জনক। আপনার কাছে প্রথমে একটু জানতে চাই, ওজন নিয়ন্ত্রণ বলতে আসলে আমরা কি বুঝি? আসলে যেটা হচ্ছে যে প্রত্যেকটি মানুষ হচ্ছে ইউনিক এবং প্রত্যেকটি মানুষের একটা নির্দিষ্ট উচ্চতা আছে এবং এই উচ্চতা অনুযায়ী তার একটা নির্দিষ্ট ওজন থাকতে হবে, যেটাকে আমরা টার্গেট ওয়েট বলতে পারি, কাঙ্ক্ষিত ওজন বলতে পারি। তো প্রত্যেকেই প্রথমে জানতে হবে যে তার উচ্চতা কত এবং তার টার্গেট ওয়েট কত, এবং এই ওজন তাকে মেনটেন করতে হবে, অর্জন করতে হবে, মেনটেন করতে হবে। এবং এই যে তার কতটুকু ওজন থাকা উচিত এটা আমরা দুইভাবে বের করতে পারি। একটা চার্ট দেখে ইজিলি অ্যাভেলেবল, আমরা গুগলে চার্ট দেখে বের করতে পারি। আরেকটা হচ্ছে যে বিএমআই চার্ট দেখে। তো আমরা যেটাকে বডি মাস ইনডেক্স চার্ট বলা হয়। এই যখন আপনার এটা হচ্ছে যে 18.5 থেকে 24.9 এর মধ্যে থাকবে তখন এটা নর্মাল। এই নিচে নেমে গেলে এটা আন্ডার ওয়েট, আর যখন উপরে চলে যাবে ওভার ওয়েট। আর যদি 30-এর বেশি হয় তখন এটা হচ্ছে অবেস। আচ্ছা, তখন সেটাকে আমরা স্থূলতা বলবো। আচ্ছা, খুব সুন্দর করে আপনার এই উত্তরটা নিলাম আমরা। এবার একটু জানতে চাচ্ছি, আপনি যেহেতু বলেন বডি মাস ইনডেক্সের কথা বা বিএমআই, হাইট অনুযায়ী আসলে আমাদের এটা বের করতে হবে তার জন্য উচ্চতা বা ওজন কতটুকু হতে পারে। এবার একটু জানতে চাই খাদ্যাভ্যাস একজন মানুষের কেমন হতে হবে সুস্থ ওজন থাকার জন্য বা ভালো একটা ওজনের জন্য? ফাইন। আসলে বিশ্বজুড়ে এখন যে কয়েকটি বিষয় নিয়ে প্রচুর মতভেদ, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে খাদ্য। পুরো বিশ্বে এখন পর্যন্ত প্রায় 35 ধরনের ডায়েট প্ল্যান আছে। তো আমাদের এমন একটা ডায়েট প্ল্যান হতে হবে যেটা সবচেয়ে মানে পুষ্টিকর এবং নিরাপদ। অর্থাৎ পুষ্টি বিজ্ঞানের আলোকে এটি সবচেয়ে পুষ্টিকর এবং ইন অল রেসপেক্ট নিরাপদ। এবং এই অ্যাসপেক্টে পুষ্টিবিদরা বলছেন সবচেয়ে নিরাপদ ডায়েট প্ল্যান হচ্ছে মেডিটারেনিয়ান ডায়েট প্ল্যান। অর্থাৎ ভূমধ্যসাগর উপসাগর বেল্টে যারা বসবাস করে তাদের ডায়েট প্ল্যানটা হচ্ছে বেস্ট। এবং এদের ডায়েট প্ল্যান যদি আমরা স্টাডি করি তাহলে দেখবো যে তারা 90% উদ্ভিজ খাবার খান, 10% প্রাণীজ খাবার। অর্থাৎ তাদের খাবারে থাকে পর্যাপ্ত পরিমাণ ফল, শাকসবজি, পরিমিত পরিমাণে বাদাম, বীজ, ডাল, এইসব খুব পরিমিত পরিমাণে পূর্ণ শস্যদানা অর্থাৎ হোল গ্রেন, লাল চালের ভাত বা লাল আটার রুটি, এবং ফাইবারযুক্ত খাবার প্রচুর থাকে, মাছ মাংস খুব কম। আর এইভাবে তারা খান যে তাদের টোটাল ডেইলি খাবারের 70% হচ্ছে জীবন্ত খাবার, আর 30%-এর ভিতরে হচ্ছে অর্ধমৃত খাবার বেশি, মৃত খাবার কম। আচ্ছা ডাক্তার মনিরুজ্জামান, আমি একটু জানতে চাচ্ছিলাম এবার, যেহেতু দুটো বিষয় নিয়ে কথা বলছে, একটা হচ্ছে ওজন বাড়তে থাকলে কি হবে এবং ওজন কমে গেলে কি হবে। তার মধ্যে প্রথমে একটু শুরু করি ওজন বাড়তে যাদের থাকছে, হ্যাঁ, তাদের খাদ্যাভ্যাসটা আসলে কেমন হওয়া উচিত? আসলে যেটা হচ্ছে যে ওজন একটা বিশাল ফ্যাক্টর। যখনই ওভার হতে শুরু করলো, এই যে অতিরিক্ত চর্বি বা ফ্যাট, এটা কোথায় জমা হচ্ছে? এটা শরীরের নানা জায়গায় জমা হচ্ছে, বিশেষ করে পেটে জমা হচ্ছে, লিভারে জমা হচ্ছে এবং বিভিন্ন অর্গানে জমা হচ্ছে। তো এই অতিরিক্ত ফ্যাট যখন জমা হতে থাকবে, প্রথম যে জিনিসটি আসবে সেটি হচ্ছে স্থূলতা। স্থূলতা কিন্তু দেখতে শুধু দেখার সাথে সম্পর্কযুক্ত নয়। স্থূলতা ইটস এ ডিজিজ। অবেসিটি ইট ইজ এ ডিজিজ, এবং এটি সিকুয়েলি হিসাবে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ফ্যাটি লিভার ডিজিজ, স্ট্রোক, হার্ট অ্যাটাক, ক্যান্সারের সাথে এই স্থূলতা মানে সম্পর্কযুক্ত। তো সেই জন্য আমরা যদি এই রোগগুলো প্রতিরোধ করতে চাই, এবং এগুলো এখন মহামারী, বাংলাদেশে 34% মৃত্যুর কারণ হচ্ছে হৃদরোগ। প্রতি 4 জনে 1 জন উচ্চ রক্তচাপে আক্রান্ত, প্রতি 4 জনে 1 জন ফ্যাটি লিভারে আক্রান্ত। মহামারী। এই রোগগুলোকে প্রতিরোধ করতে চাইলে প্রাথমিক যে তার কজ, ওজনকে নিয়ন্ত্রণ করতে হবে।
সেই জন্য অবশ্যই ওজন আর নিয়ন্ত্রণ রাখা উচিত। আর 2 নম্বর কথা, একজন ওভারওয়েট পার্সন কখনো সুশ্রী দেখায় না, তার তো সৌন্দর্য জ্ঞান থাকা উচিত। অতএব যেমন হচ্ছে কি স্বাস্থ্যের একটা চাপ থাকে, তেমন কিন্তু মানসিক চাপও থাকে অবশ্যই এটার মধ্যে। একটা ব্যাপার হচ্ছে, মোটা মানুষকে কেউ পছন্দ করে না, কিছু বলে না কিন্তু পছন্দ করে না। তো একটা হচ্ছে স্বাস্থ্যগত আর একটা হচ্ছে সাইকোলজিক্যাল এবং একটা সামাজিক বিষয় বলতে পারি আমরা। তবে স্থূলতা আসলে হচ্ছে নানা কারণেই হতে পারে, যেমনটা আপনি বললেন নানা জি, কারণে কিন্তু জি। স্থূলতা হতে পারে। এবং স্থূলতার অন্যতম কারণ হচ্ছে আমাদের যদি দেশের প্রেক্ষাপটে দেখি, আমাদের খাদ্যাভ্যাসগুলো এবং আমাদের খাবারের মধ্যে যে ব্যাপারটা হচ্ছে সবচেয়ে বেশি লক্ষণীয় স্থূলতার জন্য, তা হচ্ছে ভাত বা অতিরিক্ত কার্বোহাইড্রেট খাওয়া। তো যারা হচ্ছে অতিরিক্ত কার্বোহাইড্রেট খান, তাদের ক্ষেত্রে আসলে আর কি কি সমস্যা হতে পারে? আসলে এইখানে একটা ছোট্ট ভুল আমরা করে থাকি, যে কার্বোহাইড্রেটকে আমরা ভিলেন বানিয়ে ফেলেছি। কার্বোহাইড্রেট ভিলেন নয়। আসলে সব ধরনের মানে পূর্ণ শস্য দানা, মানে লাল চালের ভাত, লাল আটা রুটি, আবার সাদা চালের ভাত, সাদা আটার রুটি, সাদা ময়দার রুটি, শাক সবজি, তরিতরকারি, ফল, সালাদ, এভরিথিং হচ্ছে কার্বোহাইড্রেট। কিন্তু ওজন বাড়াই মূলত হচ্ছে ভাত। কেন? আমরা হচ্ছে, আমাদের কথা আছে না যে মাছে ভাতে বাঙালি, আমরা ভেতো বাঙালি। আপনি যা খাওয়ান, একজন অতিথিকে আপনি দাওয়াত দেন, সব খাওয়ান শুধু ভাত বাদ দিয়ে, দেখবেন সে যাওয়ার সময় মনে মনে কষ্ট পাবে এবং বাইরে যে আপনার দুর্নাম করবে যে কিচ্ছু খাওয়াই নাই। তো সেই জন্য যেটি হচ্ছে, আমাদের বাঙালিদের ওজন বাড়ার প্রধানতম কারণ হচ্ছে ভাত। এবং কেন? তো আমরা তো 1000 বছর থেকে ভাত খেয়ে আসছি, তো ভাতেই ওজন বাড়ছে কেন? আপনি খেয়াল করেন, আমরা যারা 40+, 50+, 60+, আমরা ছোট থেকে খেয়েছি লাল চালের ভাত খেয়েছি, ঢেকি চাটা চাল যেটাকে বলি। তো লাল চালের ভাত খেয়েছি যে পরিমাণ, এখন আমরা সেই পরিমাণ আমরা রিফাইন্ড কার্বোহাইড্রেট খাচ্ছি, রিফাইন্ড চাল খাচ্ছি, যেটা সাদা চাল বলি। এখন আমি যখন সমপরিমাণ সাদা চাল খাবো, ক্যালোরি আসবে দ্বিগুণ। আমি 1 প্লেট যদি লাল চাল খাই, 1 প্লেট যদি সাদা চাল খাই, 1 প্লেট সাদা চালের ভাতে ক্যালোরি আসবে লাল চালের প্রায় দ্বিগুণ। অতএব আমি মোটা হচ্ছি। অর্থাৎ কার্বোহাইড্রেট আসলে ভিলেন নয়, তবে কার্বোহাইড্রেট কোনটা খাচ্ছি, Right. কিভাবে খাচ্ছি, সেটা হচ্ছে প্রতিদিন স্বাস্থ্যকর মেইন কার্বোহাইড্রেট কথা। খাওয়া very important. আমরা হচ্ছে এই যে লাইফস্টাইল সম্পর্কিত বিষয়গুলো, এইসব নিয়ে আরো আলোচনা করব, তবে সময় হচ্ছে একটি বিরতির পর আবারও ফিরছি আলোচনায়। দর্শক, ডক্টরস অন কল অনুষ্ঠানের নিচে ছোট্ট একটু বিরতি, আমাদের সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ডক্টরস অন কলে। আমরা কথা বলছি ওজন নিয়ন্ত্রণের করণ, এবং এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে আছেন লাইফস্টাইল বিশেষজ্ঞ ডাক্তার মনিরুজ্জামান। আমরা কথা বলছিলাম ভাত নিয়ে, কথা বলছিলাম কার্বোহাইড্রেট নিয়ে, কথা বলছিলাম, এবং আরেকটি উপাদান যেটা রয়েছে সেটি হচ্ছে তেল বা ভোজ্য তেল। এবার একটু জানতে চাই, ভোজ্য তেলের ভূমিকাটা আসলে কেমন আমাদের খাদ্যাভ্যাসের উপর? ওজন বাড়ানোর পেছনে বাংলাদেশিদের ক্ষেত্রে যদি চিন্তা করি, ভাতের পর যে দুটো জিনিস ওজন বাড়ায় সেটি হচ্ছে চিনি এবং তেল। আচ্ছা। চিনির ব্যাপারে কিন্তু আমরা এখন অনেক সচেতন। 1 চামচ চিনিতে প্রায় 16 কিলো ক্যালোরি থাকে, হয়রাজ 1 চামচ তেলে ক্যালোরি থাকে 40 কিলো ক্যালোরি। আচ্ছা। আমাদের প্রতিদিনের চাহিদা হচ্ছে ক্যালোরি, পুরুষদের ক্ষেত্রে অ্যাভারেজ 2500 কিলো ক্যালোরি, মহিলাদের 2200 কিলো ক্যালোরি। আমাদের ওজন বাড়ে কেন? যখন আমি 2500 বেশি খাবো অথবা 2200 বেশি খাবো, এই অতিরিক্ত ক্যালোরি ফ্যাটে রূপান্তরিত হচ্ছে। তো আমরা আজকে দেখেন আমাদের নাস্তা এবং রান্নাতে প্রচুর তেল ইউজ করি। আমরা রিকমেন্ড করি যেটা হচ্ছে মাথা পিছু প্রতি মাসে মাত্র আধা লিটার কেউ যদি তেল খায়, তবে সেটা ঠিক আছে তার জন্য। কিন্তু আজকে যদি দেখি আমরা প্রতি মাসে মাথা পিছু 1.5, 2, 3 লিটার মতো তেল খাচ্ছি আমরা। আজকে ওজন বাড়ার পেছনে তেলের ভয়াবহ একটা রোল তবে আছে। ডাক্তার মনিরুজ্জামান, আমরা হচ্ছে আরেকটা বিষয় দেখি যে তেলের ক্ষেত্রে অনেক ভিন্নতা আছে। যে অনেকে প্রমোট করে থাকেন, আপনি যদি হচ্ছে সয়াবিন অয়েল না খেয়ে থাকেন, আপনি হচ্ছে গিয়ে সরষা তেল খান অথবা অলিভ অয়েল খান, এই ধরনের তেল খেলে আসলে ওজন নিয়ন্ত্রণে থাকবে। তো তেলের যে ভিন্নতা, তার সাথে কি ওজনের কোনো সম্পর্ক আছে? দুটো জিনিসকে আমরা অনেক সময় গুলিয়ে ফেলি। প্রথমত যেটা হচ্ছে যে আমার দৃষ্টিতে, আমি যেভাবে কাজ করেছি দেখেছি যে তেলের স্পেসিফিক কোনো গুণাগুণ নেই। আচ্ছা। সূর্যমুখী তেল বলেন, সয়াবিন তেল বলেন, নারিকেল তেল বলেন, কিন্তু আমরা যেমন নারিকেল তেল কেউ উপকারের কথা বলেন, আমি বলি আস্ত নারিকেল খেলে সেই উপকারটা সবচেয়ে বেশি আছে। আপনি সূর্যমুখী তেলের অনেকে বলে থাকে আস্ত সূর্যমুখী বীজটা আমরা খেতে বলি। তো সেই জন্য হচ্ছে উপকারের জন্য তেল খাবেন না, তেলটা হচ্ছে অ্যাজ মিনিমাম অ্যাজ পসিবল রান্নার জন্য যতটুকু প্রয়োজন। এবং এর মধ্যে সবচেয়ে খারাপ হচ্ছে সয়াবিন তেল। আর সবগুলো তেলের মধ্যে সবচেয়ে কম ক্ষতিকর বলতে পারি আমরা হচ্ছে অলিভ অয়েল বা আমাদের দেশের আপনার
সরিষার সেটা তেল একটা আর কি। নির্দিষ্ট পরিমাণে এবং নির্দিষ্ট পরিমাণ। আচ্ছা, যারা হচ্ছে বাড়তি ওজন বা স্থূলতায় ভুগছেন তারা কিন্তু নানান রকমের ডায়েট প্ল্যান করে থাকেন। অনেকে ইউটিউব দেখে হচ্ছে ডায়েট প্ল্যান করে থাকেন, কেউ কিটো ডায়েট ফলো করেন, কেউ হচ্ছে জিম করছেন, এক্সারসাইজ করছেন। সবাই কিন্তু হচ্ছে কি দেখা যায় অনেকেই ওজন কমানোর জন্য নানান রকমের হচ্ছে পদক্ষেপ নিয়ে থাকেন। তো যারা ডায়েট প্ল্যান করেন তাদের মধ্যেও কিন্তু হচ্ছে দেখা যায় অপুষ্টির যে বিষয়টা বা পুষ্টিহীনতার যে বিষয়টা সেটাও দেখা দেয়। তো তাদের ক্ষেত্রে আপনার পরামর্শ কি থাকবে? হ্যাঁ, রাইট, আপনি খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন। যে আমি তো বলছিলাম শুরুতেই যে কয়টি বিষয় নিয়ে প্রচুর মতভেদ মতানৈক্য, তার মধ্যে একটি ফুড এর প্রধান কারণ যেটা হচ্ছে যে ফ্যামিলি কালচার এবং অজ্ঞতার অভাব। তো পুষ্টিবিদরা বলছেন এমনভাবে খাদ্য তালিকা সাজাতে হবে, প্রত্যেক দিন খাদ্য তালিকায় হোল গ্রেইন থাকতে হবে, অর্থাৎ পূর্ণ শস্যদানা, মানে ভাতকে বাদ দেওয়া যাবে না, হয় লাল চালের ভাত অথবা লাল আটার রুটি, তবে এটা মিনিমাম থাকতে হবে এবং একবেলা যথেষ্ট, দুপুরবেলা। তারপর যেটা হচ্ছে পর্যাপ্ত সবজি থাকতে হবে এবং এই সবজি আধা সেদ্ধ হলে সবচেয়ে ভালো। প্রচুর ভেজিটেবল খেতে হবে, অর্থাৎ শাক সবজি তরিতরকারি যেগুলো বলি আমরা। 3 নম্বর হচ্ছে ফল, 3, 4, 5 রকম ফল থাকতে হবে, কারণ আমাদের যেগুলো ভিটামিন, মিনারেল, ফাইটোকেমিক্যাল, ফাইবার এগুলো থাকে সবজি এবং ফলে। 4 নম্বর যেটা হচ্ছে লেগুমস বা এই যে ডাল, বাদাম, বীজ, বিন, এগুলোতে প্রচুর আমাদের প্রয়োজনীয় ভিটামিন মিনারেল আছে। আর অল্প পরিমাণ মাছ, মাংস, ডিম, দুধ, প্রতিদিন একটা ডিম এনাফ। আচ্ছা, এইভাবে যখন আমি খাবো আপনার পুষ্টির কোনো অভাব হবে না, আপনার ওজনও কমবে এবং আপনি অনেক স্মার্ট থাকবেন। আচ্ছা, এটা তো গেল খাবারের ব্যাপার, খাদ্যাভ্যাসের ব্যাপারে বললেন। তারা কিন্তু তার পাশাপাশি এক্সারসাইজও করেন। Right. তো খাবারের একটা যে হচ্ছে ব্যালেন্স আছে, খাবার এবং এক্সারসাইজের কিন্তু একটা ব্যালেন্স আছে, তাই না? তো এই বিষয়টা একটু আমি জানতে চাচ্ছিলাম যে খাবারের পাশাপাশি যদি আমি খাদ্যাভ্যাসটা নিয়ন্ত্রণও করি সেক্ষেত্রে আমার এক্সারসাইজটা কেমন হওয়া উচিত? একটা ব্যাপার হচ্ছে, আমি যদি আমার টার্গেট ওয়েট জানার পরে সেটা মেনটেন করতে চাই, তাহলে আমাদের ওভারঅল একটা হেলদি লাইফস্টাইল ফলো করতে হবে। শুধু খাবার ইজ নট ইনাফ। অর্থাৎ একটা মানুষ কত খাবার নিয়ন্ত্রণ করবে? অর্থাৎ তাকে হেলদি লাইফস্টাইলের জন্য তাকে প্রতিদিন 1 ঘন্টা এক্সারসাইজ করতে হবে, সপ্তাহে 5 দিন। আচ্ছা, তাকে রাতে কম খাবার খেতে হবে। রাতে ভিখারি, ডক্টর পল ভাইন একটু ইন্টারাপ্ট করছি, এক্সারসাইজের কথা বলছিলেন। এক্সারসাইজের করার সময়টা আসলে কোন সময়টা সবচেয়ে ভালো? আসলে যেটা হচ্ছে যে আমি বলি প্র্যাকটিক্যাল, যেহেতু আমাদের লাইফস্টাইলে আমরা প্রোগ্রাম পরিচালনা করি, আপনি যখন যে সময়টা পাচ্ছেন সেটা আপনার জন্য রাইট টাইম। আচ্ছা, শুধুমাত্র হৃদরোগীদের ক্ষেত্রে বিকালবেলা বা সন্ধ্যায় করাটা ভালো, ঘুম থেকে উঠে না করাই ভালো। আর বাস্তবে দেখা গেছে ঘুম থেকে ওঠার পর করে ফেললে যাক আমার সেশনটা কমপ্লিট হয়ে গেছে, আর কোনো সমস্যা নেই। কিন্তু তারপরেও যিনি যখন সময় পাচ্ছেন ইনাফ। তবে বর্তমানে হচ্ছে যে জিমগুলো রয়েছে, এক্সারসাইজ করবার জন্য যে জায়গাগুলো রয়েছে, সেখানে হচ্ছে রাতের 12টা 1টা পর্যন্ত হচ্ছে কিন্তু এক্সারসাইজ করা যায়, এরকম অ্যাক্সেসও আছে। সময়ের অভাবে আসলে অনেকে যাচ্ছে না। সেটা কি আসলে স্বাস্থ্যসম্মত? একটা ব্যাপার হচ্ছে, আমি তো বললাম এখন একজন কর্পোরেটে জব করেন, উনি সকাল 7টায় বেরিয়ে যেতেছেন, 10টায় অফিস শেষ হচ্ছে, উনি কখন জিম করবেন? সেটাই। সো এটা তার জন্য ঠিক আছে, কিন্তু হেভি জিমটা আমি সবসময় এটা সাপোর্ট করি না। কারণ হচ্ছে কি, হেভি জিম যখন সে ছেড়ে দিবে তখন তার ক্ষতি হবে কিন্তু। আর যেটা বলছেন ওজন কমানোর জন্য ফাস্টিং ভেরি ইম্পর্টেন্ট। ফাস্টিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আমরা এই বিষয়ে আরও আলোচনা করব। সময় হচ্ছে আরেকটি বিরতির পর আবার আলোচনা আসছে। দর্শক, ডক্টরস অন কল অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ডক্টরস অন কলে। আমরা কথা বলছি ওজন নিয়ন্ত্রণের করণীয়। কথা বলার জন্য আমাদের সাথে আছেন লাইফস্টাইল বিশেষজ্ঞ ডাক্তার মনিরুজ্জামান। আমরা কথা বলছিলাম ওজন নিয়ন্ত্রণের করণীয় এবং তার সাথে কথা বলছিলাম হচ্ছে কিভাবে আসলে যাদের স্থূলতা রয়েছে তারা আসলে কিভাবে নিয়ন্ত্রণ করতে পারে। এবার আরেকটা প্রশ্ন চলে আসে, যাদের ওজন আসলে হচ্ছে কাঙ্ক্ষিত যে ওজনটা রয়েছে তার থেকে কম, ঠিক আছে? তো এই কি কারণে আসলে হচ্ছে ওজন, কাঙ্ক্ষিত যে ওজনটা আমরা চিন্তা করে থাকি বডি মাস ইন্ডেক্স অনুযায়ী, তার থেকে কম হয়ে থাকে? এক্ষেত্রে যদি কারো ওজন কম থাকে, অ্যাজ এ ফিজিশিয়ান প্রথম চিন্তা করতে হবে যে তার কি কারণে ওজন কম, কোনো অর্গানিক কোনো লেসন আছে, কোনো ডিজিজ আছে কিনা। যেমন টিউবারকুলোসিসে ওজন কমতে পারে, ডায়াবেটিসে ওজন কমতে পারে, তার যদি অ্যাংজাইটি ডিসঅর্ডার থাকে ওজন কমতে পারে, থাইরয়েড যদি তার হাইপার থাইরয়েডিজম থাকে ওজন কমতে পারে, তারপর আরও অন্য কারণে ওজন কমতে হবে। সেই জন্য থরো একটা চেক আপ করে দেখতে হবে যে তার কোনো অর্গানিক কোনো লেসন আছে কিনা। যদি না থাকে তখন তার লাইফস্টাইলে মনোযোগ দিতে হবে। কিন্তু একটা বিষয় আছে এখানে, অনেকে বলে থাকেন যে আমি যতই খাওয়া দাওয়া করি না কেন আমার শরীরে খাবার আসলে লাগে না, আমার হচ্ছে কি ওজন বাড়ে না। সেক্ষেত্রে আসলে অন্যান্য যে ডিজিজগুলোর কথা বলেন, এটা হচ্ছে বিএমআর, বেসাল মেটাবলিক রেট। বেসাল মেটাবলিক রেট কারো কারো অনেক বেশি, কারো কারো খুবই কম।
এবং এটাও কিছুটা হরমোনের সাথে সম্পর্কযুক্ত। তবে থাইরয়েড হরমোন নর্মাল থাকার পরও কারো করে বেজাল মেটাবলিক রেট অনেক বেশি থাকতে পারে, সেক্ষেত্রে তিনি অনেক কিছু খেয়েও তিনি বার্ন আউট করে ফেলতে পারবেন। কিন্তু যার বিএমআর কম, তিনি অল্প খেলেই ওজন তার বেড়ে যাবে, অতএব তাকে ওটার সাথে অ্যাডজাস্ট করে খেতে হবে। এখানে অন্যের দিকে তাকিয়ে তার কোনো লাভ হবে না। তো সেই ক্ষেত্রে যদি এরকম হয় যে কার ওজন কমছে না বা ওজন কম আছে, বাড়ছে না, সেক্ষেত্রে তাকে ওজন বাড়াতে হবে। বাড়ানোর জন্য তাকে মানে আমরা বলি যে ওজন কমানোর জন্য রাতের খাবার কম খান। তার ক্ষেত্রে বলতে হবে যে আপনি রাতে বেশি করে খান, 3 বেলা বেশি বেশি খান এবং রাতে বেশি করে খান। তবে খাবারটা হতে হবে, ডক্টর পল রোয়েন ইনি হচ্ছেন একজন বিখ্যাত ডায়েটিশিয়ান এবং তার বক্তব্য হচ্ছে যে আমরা যদি সুস্থ থাকতে চাই তাহলে সকালে খেতে হবে রাজার মতো, দুপুরে রাজপুতের মতো এবং রাতে ভিখারির মতো। ভিখারি চেয়ে চিনতে যেমন অল্প একটু পাই, এবং সেটা সন্ধ্যা 7টার মধ্যে। এইভাবে যখন আমরা ফলো করব, আমার পারফেক্ট ওয়েট থাকবে, সহজে বাড়বে না। ওজন বাড়ার অন্যতম প্রধান কারণ যখন আমি রাত 9টা 10টা 11টায় খাবো। যার ওজন কম তাকে বলতে হবে 10টার সময় খাও, পেট ভরে খাও, তখন তার ওজন বাড়তে থাকবে। আচ্ছা, সে তার খাদ্য তালিকা আসলে কি কি রাখবে ওজন বাড়ানোর জন্য? এটা হচ্ছে কি, এটা পুষ্টিকর যে খাবারগুলো বলছি আমরা, অর্থাৎ প্রতিদিন সে লাল চালের ভাত থাকবে, অথবা লাল আটা রুটি থাকবে, তারপর হচ্ছে পর্যাপ্ত শাকসবজি থাকবে, বাদাম থাকবে, বীজ থাকবে, অঙ্কুরিত ছোলা থাকবে, অঙ্কুরিত মুগ থাকতে পারে, এক টুকরো মাছ বা এক টুকরো মাংস থাকবে, একটা ডিম খাবে, বিভিন্ন রকম ফল থাকবে, নানা রকম ফল থাকবে, সে বিট খেতে পারে, কিছু টক দই খাওয়া উচিত তার প্রোবায়োটিক ফুড হিসাবে। এই খাবারগুলো এনশিওর করলে ইনাফ। শুধু রুটিন অনুযায়ী গুছিয়ে নেবে সে আর কি। তার ক্ষেত্রে হচ্ছে তাহলে রাতের যে খাবারটা সে আসলে হচ্ছে গিয়ে একটু পরে গিয়ে খেলেই হচ্ছে, একটু উল্টো পরিমাণে বেশি, জাস্ট একটু উল্টো। এবার হচ্ছে আমি এক্সারসাইজের কথা বলি, যেহেতু লাইফস্টাইল বিষয়ে আমরা কথা বলছি, তো এক্সারসাইজ কিন্তু সবার জন্যই প্রয়োজনীয়। আমরা জানি যে কারো স্থূলতা থাকলেও তার জন্য এক্সারসাইজ যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমন যার হচ্ছে স্থূলতা নেই বা ওজন হচ্ছে কাঙ্ক্ষিত পরিমাণ থেকে কম, তার জন্য কিন্তু হচ্ছে গিয়ে এই এক্সারসাইজটা গুরুত্বপূর্ণ। তো যাদের ওজন হচ্ছে কম, তারা আসলে এক্সারসাইজটা কেমন ধরনের এক্সারসাইজ তারা করবেন? আমরা 3টা এক্সারসাইজকে মিক্সড করে আমরা মনে করি, তাহলে হি উইল গেট দ্য বেনিফিটস অফ এক্সারসাইজ, অল বেনিফিটস অফ এক্সারসাইজ। কীরকম? যে প্রতিদিন 1 ঘন্টা এক্সারসাইজ করতে বলছে এখন ল্যান্সেটের গবেষণায়, যে প্রতিদিন 1 ঘন্টা, সপ্তাহে 5 দিন, 1 ঘন্টার ভিতরে 30 মিনিট সে জোরে জোরে হাঁটবে, 10 মিনিটস সে জগিং করবে, আর 20 মিনিটস সে ইয়োগা করবে। আচ্ছা, তাহলে হচ্ছে কি যে তার ওভারঅল মানে এক্সারসাইজের যত বেনিফিট তিনি সবগুলো পাবেন। এখন এই 3টা সবসময় তো করা হবে না, কিন্তু 1 ঘন্টা সময়টা ফিল আপ হাঁটছে, ঠিক আছে 1 ঘন্টা উনি হাঁটুন, শেষের দিকে 5 মিনিট একটু জগিং করবে। যদি বয়স 40+ 50+ না হয়, তাহলে হচ্ছে কি যে এই যে তিনি যখন জগিং করবেন তখন ভিতরে এক ধরনের ক্র্যাভিং সৃষ্টি হবে, হাউকাউ সৃষ্টি হবে, এবং এতে তার ক্ষুধা বাড়বে এবং শরীরে ভিতরে পরিবর্তন আনবে আর কি। আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। আপনার কাছে শেষ একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে মেডিটেশন আসলে স্থূলতা যাদের আছে এবং যাদের ওজন কম, দুজনের ক্ষেত্রে মেডিটেশনটা কেমন কার্যকারিতা রয়েছে? মূল জিনিসটা হচ্ছে যে দেখেন, আমরা কেন ওজন নিয়ন্ত্রণ করতে পারি না? আমার নিজের উপর, আমার মনের উপর আমার নিয়ন্ত্রণ নেই। আমি জানি বার্গার খারাপ, খেয়ে ফেললাম, আমি জানি বিরিয়ানি খারাপ, প্রায় খাচ্ছি। তো এই যে মনের নিয়ন্ত্রণ, মেডিটেশন বলা হয় মন নিয়ন্ত্রণ পদ্ধতি। তো আমি যখন মেডিটেশন করব 2 বেলা, তখন মনের কথা আমি শুনবো না, মন আমার কথা শুনবে। তখন যা যা খাওয়া উচিত আমি শুনেছি, জেনেছি, তখন এটা যখন আমি চাইবো সে মন মেনে নিবে এবং তখন আমার খেতে ইচ্ছে করবে। কিন্তু মন যদি আমার কথা না শুনে, তখন যেটা টেস্টি, যেটা ক্ষতিকর, সেটা দিকে মন বারবার নিয়ে যেতে চাইবে। তো সেই জন্য মেডিটেশন নিজের এই কন্ট্রোলের জন্য ভেরি ইম্পর্টেন্ট, ডিসিপ্লিনের জন্য ভেরি ইম্পর্টেন্ট। ইচ্ছা কন্ট্রোল করবার জন্য, আমি যা করতে চাই তা জানবার জন্য, করবার জন্য মেডিটেশনটা আসলে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আপনার মূল্যবান সময় আমাদেরকে দেবার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকুন। দর্শক, এই ছিল ডক্টর সন কলের আজকের আয়োজন। যমুনা টেলিভিশনের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।